মৃত্যুর সাথে পান্তা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি পৃথিবী ধরিত্রীর বলবীর চিরোন্নত মানুষের। বিপ্লবী হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হলো সোহরাওয়ার্দীর মর্গে। রাষ্ট্রীয় শোকাজ বাদজোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা, জাতীয় কবির কবরের পাশে দাফন। সহিংসতা, ভাঙচুর ও আগুনে উদ্বেগ বিএনপির। পরিকল্পিত নৈরাজ্য, নির্বাচন বানচালের ষড়যন্ত্র। ফ্যাসিবাদের নতুন সংস্করণ প্রতিষ্ঠা করতে চায় পুরনো চিহ্নিত মহল। বেগম জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে লন্ডনের পথে ডক্টর জোবায়দা। স্বামী তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন 25 ডিসেম্বর। ট্রাভেল পাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কার্গো ভিলেজে আগুনের 1.5 মাসেও স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। প্রয়োজন মতো মিলছে না প্রবেশ পাস। অভিযোগ সিএনএফ এজেন্টদের মাল পেতে বেশি সময় লাগায় আর্থিক ক্ষতি। এবং সিরিয়ায় আইএসের অর্ধশতাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা। গোষ্ঠীটির সাম্প্রতিক আক্রমণে মার্কিন সেনা নিহতের জবাব জানালেন ট্রাম্প। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সিঙ্গাপুর থেকে কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন আপোষহীন বিপ্লবী শরীফ ওসমান হাদি। সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। বাদজোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন শরীফ ওসমান হাদি। ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। শুক্রবার দুপুর 2:51 সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেশের উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা 5:48 হাদির মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ অবতরণের সময় সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিএনপি, জামায়াত, এনসিপি সহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন সহযোদ্ধারা। পরে বিমানবন্দর থেকে হাদির মরদেহ কড়া নিরাপত্তায় বের করা হয়। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের উদ্দেশ্যে। সন্ধ্যা 6:15 মরদেহ বহনকারী গাড়ি হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায়। পরে মরদেহ রাখা হয় হিমঘরে। পুরো হাসপাতাল ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সংসদ ভবনের পাশে মানিক মে এভিনিউতে। পরে সংবাদ সম্মেলনে হাদির চিকিৎসক আব্দুল আহাদ জানান, শনিবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। এরপর হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। পরিবারের সিদ্ধান্তে হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে। আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হবে এবং তখন আবার তাকে সেন্ট্রাল মসজিদের সামনে হয়তো বা আরেকটা জানাজার নামাজের আয়োজন করা হতে পারে। গত 12 ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে হাদিকে গুলি করে শুটার ফয়সাল। এরপর ঢাকা মেডিকেল হয়ে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদিকে। উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরেও। সেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান ওসমান হাদি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সংসদ ভবন এলাকায় আছেন নাজমুস সালিহি এবং সচিবালয়ের সামনে আছেন মামুনা হায়দার চৌধুরী। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, শরীফ ওসমান বিন হাদি তার মরদেহ এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রয়েছে। কিছুক্ষণ আগেই মূলত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগার থেকে তার মৃতদেহটি সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে আনা হয়েছে এবং সেখানে ময়নাতদন্ত চলছে। এখান থেকে তার মৃতদেহটি জানাজার জন্য প্রস্তুত করে মূলত দুপুর 2টায় আমরা জানি মানিক মিয়া অ্যাভিনিউর সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে, সেখানে নিয়ে যাওয়া হবে। ওসমান হাদি মূলত আপনারা জানেন যে তাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। তিনি জীবন মৃত্যুর সাথে লড়েছেন 1 সপ্তাহ যাবৎ। তার চোয়াল বরাবর মূলত গুলি করা হয় এবং সেই গুলি তার মাথায় গিয়ে আঘাত হানে এবং চিকিৎসকরা 2 দফা অস্ত্রোপচার করে এবং সিঙ্গাপুরে তিনি জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, এমন তথ্য আমরা জানি। ওসমান হাদি মূলত তিনি চেয়েছিলেন তার মৃত্যু হলে যাতে তার মৃত্যু দ্রুত যারা দোষী তাদের শাস্তি নিশ্চিত করা হয়, যারা তার মৃত্যুর সাথে জড়িত তাদের যাতে দ্রুত শাস্তি
মুক্তি নিশ্চিত হয় সেই প্রত্যাশার বাংলাদেশ কিন্তু শরীফ ওসমান হাদী করে গিয়েছিলেন। তার মৃত্যুর কিছুদিন আগেই তিনি বক্তব্যে বলেছিলেন যে তার কণ্ঠ যদি রোধ করতে হয় তাহলে অবশ্যই গুলি করতে হবে। সন্ত্রাসীরা মূলত তাকে গুলি করেছেন, গুলি করে তাকে হত্যা করেছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সেই সন্ত্রাসীদের মুখোশ উন্মোচিত হয়েছে এবং তাদেরকে যাতে আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই তা রেহাই না পায় সেটি পুরো জাতি সেই প্রত্যাশা করেন। হাদীর মরদেহটি এখান থেকে প্রস্তুত করে মূলত নিয়ে যাওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউ, যেখানে তার জানাজা হবে দুপুর 2টায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুস সালেহি, তিনি জানাবেন সেখানের পরিস্থিতি। শহীদ ওসমান হাদীর যে জানাজা, সে জানাজাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যেই জাতীয় সংসদ ভবন রয়েছে তার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে কেন্দ্র করে তার যে যতগুলো প্রবেশ মুখ রয়েছে তার সবগুলো প্রবেশ মুখে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং হচ্ছে যে প্রতিটি যেই প্রবেশ মুখগুলো রয়েছে সেগুলোকে আসলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সব জায়গাতে পুলিশ ব্যারিকেড বসিয়ে তারপরে জনগণকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শরীফ ওসমান হাদীর জানাজায় অংশ নিতে অনেকেই ইতোমধ্যেই এসে সংসদের দক্ষিণ প্লাজার যে মানিক মিয়া এভিনিউর যে রাস্তা সেখানে আসলে জড়ো হতে শুরু করেছেন। সেই জায়গা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এখানে চেক করে তারপরে তল্লাশি চালিয়ে আসলে ভিতরে তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউতে এবং সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশের যে কয়টি গেট রয়েছে তার সবকটিতে আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জানাজায় অংশ নিতে ইচ্ছুক মানুষের সংখ্যা কিন্তু আরও বাড়ছে এবং প্রতিটি গেটে আপনি দেখছেন যে বিশাল করে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্যরা রয়েছে যারা হচ্ছে কয়েকটি স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে আসলে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানুষজনদেরকে সাধারণ আগত মানুষজনদেরকে প্রবেশ করতে দিচ্ছেন। আমরা যে গেটটির সামনে এই মুহূর্তে আছি সেটি হচ্ছে যে আসাদ গেট থেকে এই আসাদ গেট হয়ে সংসদ অভিমুখী যে রাস্তাটা রয়েছে সে জায়গায় এই জায়গাটিতে আমরা ভিড় কিছুটা কম, কিন্তু ফার্ম গেট থেকে সোজাসুজি ঢুকে আসার রাস্তা অথবা হচ্ছে যে অন্য যে পথগুলো রয়েছে সেই সমস্ত পথগুলোতে কিন্তু আমরা প্রচুর মানুষ আমরা দেখছি। সকাল থেকে আমরা দেখছি যে খণ্ড খণ্ডভাবে মানুষের জমায়েত বাড়ছে এভিনিউতে কেন্দ্র করে এবং সেখান থেকে আমরা দেখছি যে যারা আসছেন অনেকে বুকে পিঠে মাথায় জাতীয় পতাকা বেঁধে নিয়ে আসছেন এবং এই ক্ষোভ রাগ এবং ক্রোধ চোখে মুখে মানুষের, তারা প্রিয় শহীদ ওসমান হাদীর জানাজায় শেষবারের মতো তাকে বিদায় জানাতে আসছেন এবং অসংখ্য মানুষ অশ্রুসিক্ত চোখে তারা আসলে এই খুনিদের বিচার দাবি করছেন এবং বলছেন যে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতার করতে হবে। যেহেতু কয়েকটি পেপার এবং পত্রিকাতে খবর হয়েছে যে পালিয়ে গেছে ভারতে শহীদ ওসমান হাদীর খুনিরা, তাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করানোর দাবি তুলছেন আগতরা। শহীদ এই জাতীয় সংসদ ভবনে শহীদ শরীফ ওসমান হাদীর জানাজা প্রস্তুতি নেওয়া হয়ে প্রস্তুত এবং ইতিমধ্যে এই দেশে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হচ্ছেন। এই ছিল আমার কাছে শরীফ ওসমান হাদীর জানাজার সর্বশেষ। বাকি খবর জানতে যাব সচিবালয়ের সামনে, সেখানে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। মাইমুনা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুর ঘটনার পর সেদিন রাতেই আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একদিনের রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দেন এবং যারই অংশ হিসেবে আজকে আসলে দেশের সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। যদিও আজকে শনিবার সরকারি অফিস আদালত বন্ধ রয়েছে, কিন্তু আসলে দেশ জুড়ে যে শোকের ছায়া নেমে এসেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আপসহীন নেতা ওসমান হাদীর মৃত্যুর ঘটনার পর তারই অংশ হিসেবে আজকে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি যে আসলে বৃহস্পতিবার রাতে তার সিঙ্গাপুরের হসপিটালে যে মৃত্যুর খবর শোনার পর থেকেই দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে মরদেহ গ্রহণ করেছেন এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে দেশের জনগণ এবং রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে
সকলেই ওসমান হাদির মৃত্যুর যে বিচার সেটি দাবি করেছেন এবং তারই প্রেক্ষাপটে আজকে শোক পালন হচ্ছে। যা এছাড়াও আসলে বিদেশে যে বাংলাদেশের দূতাবাসগুলো রয়েছে সেখানেও জাতীয় পতাকা 1 কিলোমিটার রাখার কথা বলা হয়েছে। তো সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়, সংসদ ভবন এবং সোহরাওয়ার্দী হাসপাতালে। সারা দেশে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। শুক্রবার রাতে বিএনপির গুলশান কার্যালয় স্থায়ী কমিটির বৈঠক শেষে উদ্বেগ প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেন, পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়ে নির্বাচন অনিশ্চিত করতে চায় পুরনো চিহ্নিত মহল। একই সঙ্গে দেশে ফ্যাসিবাদের নতুন সংস্করণ প্রতিষ্ঠা করতে চায় তারা। এ সময় শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবি করেন বিএনপি মহাসচিব। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। সমসাময়িক নানা ইস্যুতে আলোচনা করেন তারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে গণমাধ্যম সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, হিন্দু যুবককে হত্যা ও দেশব্যাপী হওয়া ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় বিএনপি। একই সঙ্গে শহীদ ওসমান হাদীর হত্যার বিচার দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শরীফ ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। কাপুরুষোচিত এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক স্টার সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে। বিএনপি মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায় একটি পুরনো চিহ্নিত মহল। নির্বাচন অনিশ্চিত করে দেশে ফ্যাসিবাদের নতুন সংস্করণ প্রতিষ্ঠা করতে চায় একই গোষ্ঠী। যে ঘটনা প্রমাণ করে পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। এ সময় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, সরকারের নাকের ডগায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, কিন্তু জনগণ মনে করে তাদের ভূমিকা সন্তোষজনক নয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন। ঘুমন্ত অবস্থায় 7 বছরের মেয়ের মৃত্যু, আহত 2 শিশু সহ 3 জন। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে লন্ডনের পথে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে আবারও দেশে ফেরার কথা রয়েছে ডাক্তার জোবায়দার। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে আবারও লন্ডনে ফিরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান। শনিবার সকালে বাংলাদেশ ছাড়েন তিনি। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল 8টা 40 লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে সকাল 7টা 10 ধানমন্ডির বাবার বাসা থেকে জোবায়দা রহমান বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন। পুরো যাত্রাপথে তার গাড়িবহর ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ডাক্তার জোবায়দার সঙ্গে এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন। লন্ডনে যাওয়ার 4 দিন পর 25 ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসার কথা রয়েছে ডাক্তার জোবায়দা রহমানের। নির্বাসিত জীবন পেরিয়ে 17 বছর পর সপরিবারে সেদিন দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, সপরিবারে ঢাকায় আসার প্রস্তুতি হিসেবেই ডাক্তার জোবায়দা রহমান লন্ডনে গেলেন। একজন বধূই একটা বাড়ির সবচেয়ে হয় আর কি, হেড আর কি, কর্ত্রী। উনি যদি ফেরার টাইমে না থাকেন তাহলে টুকিটাকি জিনিসপত্র এগুলো তো আর বাড়ির কর্তা পাবে না, তাই না? এই জন্য ওনার যাওয়া। উনি ইনশাল্লাহ 25 তারিখে আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা জনাব তারেক রহমানের সাথেই ফিরবেন। তিনি আরও জানান, তারেক রহমানের ফেরা উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। যে বাসায় তারেক রহমান সপরিবারে উঠবেন সে বাসা সম্পূর্ণ প্রস্তুত না হলে গুলশানে মায়ের বাসা ফিরোজায় উঠতে পারেন বলেও জানান রুমন। ওনার নিজস্ব কোনো বাড়ি নাই, কিন্তু যে বাড়িটা ওনার জন্য প্রস্তুত করা হচ্ছে সেটার কাজ যদি শেষ না হয় তাহলে ফিরোজায় ওনার মা অসুস্থ হওয়ার আগেই 2-3টা রুম রেডি করে রেখেছেন।
যদি আমার ছেলে কোথাও না উঠতে পারে যেন আমার পাশেই থাকতে পারে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গত 5 ডিসেম্বর দেশে এসেছিলেন ডাক্তার জুবাইদুর রহমান। এর আগে লন্ডন থেকে চলতি বছরের মে মাসে শাশুড়ি বেগম জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে এসেছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদুর রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 300 ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেছেন দলটির নেতারা। তারা জানান তারেক রহমানের নিরাপত্তা ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় করছে দল। এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষ লন্ডনে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকে জানানো হয় ইতিমধ্যে ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি। দয়া করে কেউ আপনারা তারেক রহমানের আগমন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে বিএনপি। শুক্রবার বিকেলে কুড়িল বিশ্ব রোড অংশের 300 ফিটের ভেন্যু পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এর আগে বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান তারেক রহমানের নিরাপত্তা ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় করছে দল। তার আগমনকে কেন্দ্র করে যাতে নিরাপত্তাজনিত এবং প্রোটোকলজনিত কোনো বাধাবিঘ্ন না হয় সেই জন্য আমরা তার অবতরণের স্থান থেকে শুরু করে এবার কেয়ার যাওয়ার পথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার পথে এবং সমস্ত স্থানে যাতে জনসমাগমটা নিরাপদ হয়, নিশ্চিদ্র হয়, সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা সমস্ত জায়গাগুলো আগে থেকেই পরিদর্শন করছি। তিনি আরো বলেন গণতন্ত্র ব্যাহত করতে সম্প্রতি সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করে পতিত ফ্যাসিস্ট সরকার অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দিতে চাচ্ছে। দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে, পরিকল্পনা নিচ্ছে, তার পিছনে একটি সুগভীর চক্রান্ত আছে। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। আমরা এই স্বপ্ন দেখছি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ভোর 5:30টায় তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি হাদির মরদেহ দেখতে যান জামাত আমির। সেখানে তিনি হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে শফিকুর রহমান লেখেন, ওসমান হাদি কোনো দল বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে না, তিনি দেশের স্বাধীন চেতনার প্রতীক। তার জানাজায় দলমতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। সময় সংবাদে আরও থাকছে। বিসিবির সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ রফিক, দায়িত্ব নিতে পারেন একাডেমি কোচ। টি-20 বিশ্বকাপের পরই সারবেন আনুষ্ঠানিকতা। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের 1.5 মাসেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। প্রয়োজন মতো প্রবেশ পাস না পেয়ে ভেতরে ঢুকতে পারছেন না সিএনএফ এজেন্টরা। এতে আর্থিক ক্ষতি মেনে কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি বেড়েছে পণ্য খালাসের পরিমাণ। এমএস আরিফিনের রিপোর্ট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আলফা 8 গেট দিয়ে পণ্য খালাসে ব্যস্ত শ্রমিক কর্মকর্তারা। 18 অক্টোবরের অগ্নিকাণ্ডে এ, বি, সি গেট বন্ধের পর আমদানি পণ্য সহজে কারখানায় পৌঁছে দিতে খোলা হয়েছে এই গেটটি। এর আগে সাময়িকভাবে 9 নম্বর দিয়ে সব পণ্য ছাড় করা হলেও বর্তমানে হচ্ছে শুধু আন্তর্জাতিক কুরিয়ারে আসা পণ্য, ডকুমেন্ট, স্যাম্পল। সাময়িক এসব উদ্যোগে পণ্য জট কমলেও আগের মতো পাস না পাওয়ায় পণ্য বুঝে পেতে 3 থেকে 4 দিন বেশি সময় লাগছে বলে অভিযোগ সিএনএফ এজেন্টদের। কুরিয়ার একদিনের মাল 3 দিন 4 দিন পর্যন্ত লেট করে হলো মাল ডেলিভারি হচ্ছে এই জায়গায়। শিপমেন্ট আমরা যখন নিজের তরিতে নিয়ে আসতে পারতাম, কিন্তু এখন পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত কুরিয়ারদের কোনো ওয়্যার হাউস না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাধানটা হবে না। এতে আর্থিক ক্ষতি মেনে নিয়েই আমদানি রপ্তানি কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ী উদ্যোক্তাদের। পণ্যগুলো কিন্তু যেটা এয়ারপোর্ট দিয়ে আসে সেগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, আর্জেন্সি থাকে, তো কষ্টের থেকে আমাদের ওই পণ্যের প্রয়োজনীয়তার অনেক বেশি। স্যাম্পল দ্রুততার সাথে পাঠাতে পারছি না, এই স্যাম্পল দ্রুততার সাথে না পাঠানোর কারণে আপনি অর্ডারও মিস করছেন। কাজেই আমাদের যে অগ্নিকাণ্ডটি হয়েছে তারপরে এখন পর্যন্ত এটি স্বাভাবিক পর্যায়ে যায় না। স্থায়ী একটা বন্দোবস্ত কার্গো যেখানে মালগুলো ওখানে দূরে চলে যাবে, ওখান থেকে ডিস্ট্রিবিউট করবে, এটার জন্য আসলে কাজ করা দরকার। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে 24 ঘন্টা পণ্য খালাসের সুযোগ রাখা হলেও মধ্যরাত থেকে সকাল 9টা পর্যন্ত পণ্য বুঝে নিচ্ছেন না আমদানিকারকরা। এতে কার্গো এলাকায় বাড়ছে আমদানি মালামালের পরিমাণ, যা মানছেন এজেন্টরাও। যার যতটুকু পেপার থাকে, যদি ব্যাংক করা থাকে, সিরিয়াল থাকে, মাল দিয়ে দেয়, এটা কোনো সমস্যা নেই। পণ্য খালাসে ব্যাপক পরিমাণে সহযোগিতা
সহযোগিতা সিএনএফদেরকে করতেছে। সিভিল এভিয়েশনের সাইড থেকে যেটা করার দরকার সেটা করেছে, বিমান তাদের কার্গো হ্যান্ডলার রেখেছে, কাস্টমসের থেকে তারা ইন্সপেক্টর তারা রেখেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণত ওয়ার্কিং ডেগুলোতে রাত 10টার পরে আমাদের রিসিপিয়েন্ট বা যেটা 24/7 চলার ফ্যাসিলিটি আমরা চালু করেছি, সেটা রাত 10টা থেকে সকাল অ্যারাউন্ড 7টা-8টা পর্যন্ত কিন্তু কোনো কার্গো কেউ রিসিভ করছেন না। এনবিআর এর তথ্য 2024-25 অর্থ বছরে সমুদ্র, বিমান ও স্থলবন্দর দিয়ে দেশে $6,500 কোটি পণ্য আমদানি হয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এসেছে $410 কোটি পণ্য। বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের প্রায় 1.5 মাস অতিবাহিত হলেও এখনও স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ কার্যক্রম। যদিও পণ্য সরবরাহে সর্বোচ্চ সহযোগিতা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আমদানি ও রপ্তানি খাত সংশ্লিষ্টরা বলছেন, এই সংকটকালীন মুহূর্তে থার্ড টার্মিনালের কার্গো ভিলেজটি হস্তান্তর করা গেলে দূর হবে শতভাগ জটিলতা। MS আরিফিন, সময় সংবাদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। দক্ষিণ সুদানের শান্তিরক্ষী মিশনে নিহত 6 সেনা সদস্যের মরদেহ আসছে আজ। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। দক্ষিণ সুদানের আবেই সীমান্তে নিহত যেই 6 বাংলাদেশি শান্তিরক্ষী, সেই বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যদের আজকে তাদের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি বিমানবন্দরের যে 8 নম্বর গেট রয়েছে সেই গেট থেকে। আমরা যতটুকু জানতে পেরেছি এমিরেটসের একটি ফ্লাইট থেকে উগান্ডার এয়ারপোর্ট থেকেই যেই শান্তিরক্ষী 6 জন শাহাদাত বরণ করেছেন তাদের মরদেহ ঠিক সন্ধ্যা 7টার দিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং এই ফ্লাইটটি বাংলাদেশে সকাল 11টা নাগাদ এখানে এসে নামতে পারে বলে আমরা জানতে পেরেছি। আর এখনকার যদি সার্বিক পরিস্থিতি জানাই, যেহেতু শান্তিরক্ষীরা সবাই সেনাবাহিনীর সদস্য, সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি মরদেহ বহনের জন্য যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সও রেডি করা হয়েছে এবং এই অ্যাম্বুলেন্স থেকে মরদেহগুলো যে ঢাকার যে সম্মিলিত সামরিক হাসপাতাল আছে সেই সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হবে এবং সেখান থেকে পরবর্তীতে এই শহীদদের সম্মানে যে ফিউনারাল প্যারেড, যেটি বাহিনীর যে রেওয়াজ অনুযায়ী হয়ে থাকে, সেই ফিউনারাল প্যারেডের জন্য নেওয়া হবে। এবং যদি সার্বিক পরিস্থিতি বলি, এখন পর্যন্ত কিন্তু এই যে 6 শান্তিরক্ষী এর মরদেহ কিন্তু এখনো এসে পৌঁছায়নি। ঠিক সকাল 11টার দিকে তাদের মরদেহ এসে পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল বিমানবন্দরে। ব্রাজিলে উচ্চশিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য 150টি স্কলারশিপের সুযোগ দিয়েছে দেশটির সরকার, কিন্তু পড়ছেন মাত্র একজন। ভাষাগত জটিলতা আর ভৌগোলিক দূরত্বই অনাগ্রহের মূল কারণ। এই বাধা দূর করতে ঢাকায় শিগগিরই খুলছে পর্তুগিজ ভাষা শিক্ষা কেন্দ্র। ব্রাজিল থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। ব্রাজিল মানেই ফুটবল, পেলে, রোনালদো কিংবা হালের নেইমারের জন্মভূমি। ফুটবল ছাড়াও দেশটির শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাত সমৃদ্ধ, কিন্তু সেসবের সুযোগ খুব একটা নিতে পারেনি বাংলাদেশ। ব্রাজিলের শিক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে সমাদৃত, কিন্তু দেশটির শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যেতে আগ্রহী নয় বাংলাদেশি শিক্ষার্থীরা। এর পেছনে বড় কারণ ভাষাগত জটিলতা ও ভৌগোলিক দূরত্ব। ব্রাজিলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের জন্য 150 স্কলারশিপের ব্যবস্থা থাকলেও পড়ছেন মাত্র একজন। ইউনিভার্সিটি অব ব্রাসিলিয়ার শিক্ষার্থী মাসুক মনে করেন, পর্তুগিজ ভাষা শেখার সুযোগ পেলে ব্রাজিলে উচ্চশিক্ষায় আগ্রহী হবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। আমি কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করতেছি। এখানে পড়াশোনার মানটা অনেক উন্নত, কোনো টিউশন ফি নেই। এক্সট্রা আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কিছু স্টাইপেন্ড পাচ্ছেন, যেটা আপনার থাকা খাওয়ার জন্য এনাফ। এরা বিভিন্ন ইউরোপিয়ান ইউনিভার্সিটি, ইউএসএ এবং কানাডা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। তো আপনি এখান থেকে যখন পোস্ট গ্রাজুয়েশন করতে যাবেন, তো এরা অনেক হেল্পফুল করবে। ভাষা জটিলতা কাটিয়ে ব্রাজিলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ সৃষ্টিতে ঢাকায় ভাষা শিক্ষা কেন্দ্র খোলা সহ নানা উদ্যোগ নেয়ার কথা জানান ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। ব্রাজিল গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে অনেকগুলো স্কলারশিপস অফার করে, কিন্তু ইউরোপে আমেরিকার ইউনিভার্সিটিগুলোর মতো এগুলো খুব একটা প্রচার নেই। কিন্তু আমাদের স্টুডেন্টসরা এখানে আসতে পারে। ল্যাঙ্গুয়েজ ইজ এ ব্যারিয়ার। ব্রাজিল উইল ওপেন এ ল্যাঙ্গুয়েজ সেন্টার ইন ঢাকা। এটা অনেকটা ব্রিটিশ কাউন্সিল বা অলিয়াস ফ্রান্সিসের মতো হবে। ব্রাজিলের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানাতে বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি হয়েছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ পারা, এদের সাথে এক্সচেঞ্জ অফ ফ্যাকাল্টিজ, স্টুডেন্টস অ্যান্ড রিসার্চ ওয়ার্কার্স উইথ বাংলাদেশ ইউনিভার্সিটি।
we have to finalize which university or universities will be counterpart of this university. এই ইউনিভার্সিটির অ্যাম্বিয়েন্সগুলো যদি বাংলাদেশে আমরা নিয়ে যেতে পারি, hopefully it will increase the education and culture of the universities. সম্পর্কের ক্ষেত্রে রাজনীতির প্রভাব না থাকায় ব্রাজিলের নানা সম্ভাবনা কাজে লাগানো সম্ভব বলে মনে করেন রাষ্ট্রদূত। ইউনিভার্সিটি অফ ব্রাজিলিয়া এই পাবলিক বিশ্ববিদ্যালয়টির মতো অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে ব্রাজিলে, যেখানে সারা বিশ্বের শিক্ষার্থীরা পড়তে আসেন। এখানে যে আসন সংখ্যা রয়েছে, সেখানে যে কোটা রয়েছে, এখানে বাংলাদেশের শিক্ষার্থীরাও সুযোগ নিতে পারেন। সেক্ষেত্রে তাদের ভাষাগত জটিলতা দূর করতে হবে। ইউনিভার্সিটি অফ ব্রাজিলিয়া থেকে প্রসূন আশিস, সময় সংবাদ, ব্রাজিল। দেশের বাইরের খবর, সিরিয়া ইসলামিক স্টেটের অন্তত 70টি অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, সম্প্রতি দেশটির পালমিরা অঞ্চলে 2 মার্কিন সেনাসহ এক দোভাষী নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই অভিযান। অপারেশন হকাই স্ট্রাইক নামে পরিচালিত এই অভিযানে আইএস যোদ্ধা, অবকাঠামো ও অস্ত্র ভান্ডার লক্ষ্য করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। সারা প্রশাসন এই অভিযানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। দেখছেন সময় সংবাদ। খেলার খবর, অবশেষে বিসিবির সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। দায়িত্ব নিতে পারেন বিসিবির একাডেমি কোচ হিসেবে। এছাড়া জেলায় জেলায় কোচ ও ক্রিকেটারদের প্রশিক্ষণের কাজেও নিয়োজিত করা হবে। সাবেক এই ক্রিকেটারকে টি-20 বিশ্বকাপের পরে আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে বলে জানান রফিক নিজেই। অ্যাকচুয়ালি এখন কাজ নেই, যে ধরনের প্ল্যানিংটা ছিল এখন বিপিএল আরম্ভ হতে, এখন তো সবাই এখানে ব্যস্ত থাকবে। যে যখন এটাই ফ্রি হবে, যে বাংলাদেশে বিশ্বকাপ চলে যাবে, তখন তো দেখা যায় ফ্রি থাকবে। তখন আবার এই যে কাজটি আমরা করেছি এটা আবার আরম্ভ হবে, তখন দেখা যাচ্ছে আমরা আবার ডিস্ট্রিক্টে নিয়ে কাজ করব। এটা তো একটা ক্যালেন্ডার তৈরি করতে হয়, তো এটা তো বললে তো হবে না, কারণ কি ডিস্ট্রিক্টের ছেলেরাও দেখা যাচ্ছে এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে খেলা চলতেছে, এরা এখানেও ইনভলভ আছে। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপ্লবী হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হলো সোহরাওয়ার্দীর মর্গে। রাষ্ট্রীয় শোকাজ বাদজোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা, জাতীয় কবির কবরের পাশে দাফন। সহিংসতা, ভাঙচুর ও আগুনে উদ্বেগ বিএনপির, পরিকল্পিত নৈরাজ্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র। ফ্যাসিবাদের নতুন সংস্করণ প্রতিষ্ঠা করতে চায় পুরনো চিহ্নিত মহল। এবং বেগম জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে লন্ডনের পথে ডাক্তার জুবাইদা। স্বামী তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন 25 ডিসেম্বর। ট্রাভেল পাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রোজা। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।